হুম, হচ্ছে। আর অবশেষে আমি তোমাদের সবাইকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি। অমনি রুহির মুখে আধা নেমে আসে। রুহির অবস্থা বুঝতে পেরে মেহজাবিন আলতো হেসে আবারও বলে ওঠে। থাক, এখন আর মন খারাপ করতে হবে না। বলে রুহিকে ছেড়ে মিহির দিকে এগিয়ে আসে মেহজাবিন। এগিয়ে এসে বলে, আমি মেহেজাবিন, রুহির মেজো চাচার মেয়ে। রুহির মুখে তোমার কথা অনেক শুনেছি। মিহি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেজাবিনের দিকে। বেশ ফর্সা মায়াবী চেহারার অধিকারী মেহজাবিন। চোখ দুটো টানা টানা, অনেকটা মিহির মতোই। কেন যেন খুব চেনা চেনা লাগছে মেহজাবিনকে। হঠাৎ মেহজাবিনকে জড়িয়ে ধরে মিহি। আলতো স্বরে বলে, কংগ্রাচুলেশনস আপু, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য। মিহির হঠাৎ জড়িয়ে ধরে মেহজাবিন থমকে যায়। ধীরে ধীরে হাত রাখে মিহির পিঠে। কোনো এক অজানা কষ্ট অনুভব হয়। বুকের ভেতর দুমড়ে মুচড়ে ওঠে। চোখে পানি চিকচিক করে, তবে সেই পানি গাল পর্যন্ত গড়াতে দেয় না মেহজাবিন। মিহিকে ছেড়ে দিয়ে মিহির মুখে আলতো হাত বুলিয়ে দেয়। তারপর ছুটে যায় নিজের ঘরে। সন্ধ্যা হয়ে গেছে। রুহির আবদারে আর সবার চোরাচুরিতে আজকে মিহির চৌধুরীর বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। রুহির মা হেনা বেগম নিজে মিহির বাবা আজমল হোসেনের কাছে পারমিশন নেয় মিহির থাকার জন্য। চৌধুরী বাড়ির দুই কর্তা ফিরেছে কিছুক্ষণ আগে। সবার সাথে পরিচয় হয়েছে মিহি। চৌধুরী বাড়ির সবার সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছে মিহি। এটুকু সময়ের মধ্যে সবার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে মেয়েটা। মিহিকে উদ্দেশ্য করে রুহির ছোট চাচি হালিমা বেগম বলেন, আচ্ছা মিহি, তোমার বাড়িতে কে কে আছে? মিহি হালকা হেসে উত্তর দেয়। আব্বু আম্মু ছাড়া আর কেউ নেই আন্টি। মিহির কথাই রাশেদ রহমান চৌধুরী ভুরকুচকে বলেন, কি বলো মামুনি, তোমাদের ফ্যামিলিতে আর কেউ নেই? না আঙ্কেল, আর কেউ নেই। সবার মুখের দিকে চেয়ে মিহি আবারও বলে, আসলে আমার আব্বু আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল, যেটা আমার আম্মুর ফ্যামিলির কেউ মেনে নেয়নি। এর কারণ হলো আমার আব্বু অনাথ আশ্রম থেকে বড় হয়েছে। আব্বুর কাছে পরিবার বলতে কিছুই ছিল না, যার কারণে আম্মুর ফ্যামিলি থেকে কেউ রাজি হননি। কিন্তু আম্মু পরিবারের বিরুদ্ধে গিয়ে আব্বুকে বিয়ে করেছিল। আব্বু অবশ্যই এতে রাজি ছিল না, কিন্তু রাজি না হয়েও উপায় ছিল না। পরবর্তীতে আম্মু আব্বুকে আর মেনে নেয়নি কেউ, যার কারণে আমাদের পরিবারে আর কেউ নেই, শুধুমাত্র আমরা তিনজন। এক মুহূর্তে নীরবতা নেমে আসে সবার মাঝে। কারোর মুখে কোনো কথা নেই। হেনা বেগম উঠে গিয়ে মিহির পাশে বসেন। কে বলেছে তোর পরিবারের শুধু তিনজন? আমরা বুঝি তোর কেউ না? আমাদের বাড়ির মেয়েটা যদি আজ বেঁচে... বলতে বলতে থেমে যায় হেনা বেগম। বেদনায় কণ্ঠ ভারী হয়ে আসে। চারিদিকে তাকিয়ে দেখে সবার নীরব দৃষ্টি এখন তার দিকে। রাশেদ রাহেন চৌধুরীর সাথে চোকাচুকি হতেই সোফা থেকে উঠে চলে যান তিনি। বাড়ির পিছু পিছু চলে যান জুবাইর চৌধুরীও। মিহি কিছু বুঝে উঠতে পারে না হঠাৎ কি হলো। এমন সময় গেটের দিকে থেকে গাড়ি ঢোকার শব্দ ভেসে আসে। জেনে রাফি ভাইয়া বলতে বলতে দৌড়ে যায়। রাফির নাম শুনে মিহির বুকটা ছ্যাদ করে ওঠে। অজানা আলোড়ন সৃষ্টি হয় বুকের ভেতর। চোখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে জেনের হাত ধরে ভেতরে আসছে রাফি আর শান্ত। এই প্রথম শান্তকে দেখল মিহি। দুজনের পরনে ফর্মাল ড্রেস, মাথার চুলগুলো সেটে রাখা, মুখে খানিকটা ক্লান্তির ছাপ। বোঝা যাচ্ছে অফিসে আজ অনেক ধকল গেছে। রাফি এগিয়ে এসে রুহির হাতে একটা প্যাকেট দিয়ে গম্ভীর স্বরে বলে, এটাতে সবার জন্য আইসক্রিম আছে, এটা নিয়ে তোরা ছাদে যা, আমরা ফ্রেশ হয়ে আসছে। বলেই কোনো দিকে না তাকিয়ে ক্লান্ত শরীরটাকে নিয়ে ধূপধাপ করে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে যায়। হেনা বেগম ছেলের ক্লান্তি বুঝতে পেরে রান্নাঘরে চলে যান কফি বানাতে। সবে চলে যেতেই শান্ত রুহির দিকে তাকিয়ে চোখ মারল। রুহি এটা দেখে রাগী চোখে তাকায় শান্তর দিকে। পাশ থেকে শান্ত আর রুহির এমন কাণ্ড দেখে মিহি টেনে টেনে বলে, দেখে ফেলেছি। মেলি কণ্ঠ কানে শুনে শান্ত তাকায় মিহির দিকে। অমনি শান্তর চোখ চড়ক গাছ বিবি করে বলে, এই মেয়ে তো। মেয়ে ঠোঁট চেপে হাসে শান্তকে দেখে। শান্ত ঢোক গিলে এলোমেলো পায়ে ছুট লাগায় উপরের দিকে। ওর যাওয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে মিহি জেনি মেহজাবিন ছাদের এক কোণে পাটি বিছিয়ে ছাদ লাইটের টিমটিমে আলোয় বসে আছে। সামনে বরফের বক্সে আইসক্রিম রাখা। সবাই আসলে একসাথে আইসক্রিম খাবে। এমন সময় শান্ত বিড়বিড় করতে করতে ধূপধাপ পা ফেলে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। পেছন পেছন রাফি শান্তকে বোঝানোর স্বরে কিছু একটা বলতে বলতে শান্তর পাশে গিয়ে দাঁড়ায়। দেখ ভাই, তুই যা ভাবছিস তা একদমই নয়। শান্ত বাচ্চাদের মতো করে নাক ফুলিয়ে ভেঙচি কেটে বলে,
আমি যা ভাবছি তা একদমই নয়, তাই না? তুমি তলে তলে টেম্পো চালাবে আর আমি বললেই হরতাল। তুই যখন টেম্পো চালিয়েছিলি তখন কি আমাকে জানিয়েছিল নাকি? রাফির সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলা কথায় শান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে। রাফির পেছনে রুহিকে আসতে দেখে রুহির দিকে তাকিয়ে বলে, ভাই, আমার টেম্পো আর টেম্পুর চাবি দুটোই তোর কাছে, চালাবো কেমনে? রুহি এগিয়ে এসে রাফির হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে বলে, কিসের টেম্পু ভাইয়া? রাফিকে কিছু বলতে না দিয়ে পাশ থেকে শান্ত বলে, ও তুমি বুঝবে না, টেম্পো মানে টেম্পো। তুমি যাও তোমার পাখিকে গিয়ে আইসক্রিম খাওয়াও। শান্তর কথায় রাফি ভ্রুকুচকে প্রশ্ন করে, পাখি মানে? সে কি তুই জানিস না? আমার জানের পাখি এসেছে আজকে। ছাদের অপর প্রান্তে বসে থাকা মিহির দিকে তাকিয়ে বলে শান্ত। শান্ত কথায় রুহি খানিক মাথা নুয়ে ছাদের অপর প্রান্তে মিহির কাছে গিয়ে বলে। এদিকে শান্ত দৃষ্টি অনুসরণ করে তাকাতে গল্পে মেতে থাকা মিহির দিকে চোখ যায় রাফির। ছাদের হালকা আলোয় মিহির মুখে আলো আধারের মাঝে ছড়িয়ে থাকা একটা মিষ্টি আবেশ চোখে পড়ে। ওড়নাটা মাথায় হালকা করে টেনে রাখা, দুই গালের পাশে ছোট ছোট চুলগুলো মৃদু হাওয়ায় উড়ছে। এই নতুন মিহিকে দেখে আজ আবারও ভীষণভাবে প্রেমে পড়ল রাফি। শতবার দেখা স্ক্রিনশটের ছবিটা আজ আবারও বাস্তবের সামনে বসে আছে। রাফির চোখে এক আবেগময় স্থিরতা। এতক্ষণ রাফি বুঝতে পারে শান্ত কেন ওকে এতগুলো কথা শোনালো। শান্ত রাফির বাহুতে ধাক্কা দিয়ে বলে, কন্ট্রোল ভাই, মেয়েটাকে চোখ দিয়ে গিলে খাবি নাকি? শান্তর কথা শেষ হতেই রুহি চেঁচিয়ে রাফিকে ডাকে। ভাইয়া তাড়াতাড়ি এসো, আইসক্রিম তো গলে যাচ্ছে। এবার মিহিও তাকায় রাফির দিকে। অমনি চোকাচুকি হয় দুজনের। তড়িঘড়ি করে চোখ সরিয়ে নেয় রাফি। এগিয়ে গিয়ে ওদের পাশে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। শান্ত বসে পড়ে ওদের সাথে। রুহি মিহির হাতে একটা আইসক্রিম দিয়ে বলে, পাখি, এটা ভাইয়াকে দিয়ে আয় তো। আমি দিয়ে আয় না প্লিজ, আমি বাকিদেরকে দিচ্ছি। মিহি উঠে রাফির পাশে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। হাতে থাকা আইসক্রিমটা এগিয়ে দেয় রাফির দিকে। রাফি মিহির দিকে একবার তাকায়, তারপর কফির মগে চুমুক দিয়ে শান্ত স্বরে বলে, ওটা আপনি খান, ওখানে একটা আইসক্রিম কম আছে। রুহিও তাল মিলিয়ে বলে, আরে হ্যাঁ তো, এখানে তো শুধু 5টা আইসক্রিম। রাফি বলে, আমি আইসক্রিম খাবো না, তোরা সবাই খা। মিহি রাফির দিকে তাকিয়ে কিছু না ভেবে আইসক্রিমের কোণটাকে মাঝ বরাবর দুভাগ করে এক ভাগ এগিয়ে দেয় রাফির দিকে। মিষ্টি হেসে শিশুসুলভ কণ্ঠে বলে, এ নিন, আপনার আর আমার সমান সমান ভাগ। রাফি কফির মগটা পাশে রেখে হালকা এসে কোনো প্রকার দ্বিধা ছাড়াই আইসক্রিমের টুকরোটা হাতে নেয়। রুহি সূক্ষ্ম নেত্রে পর্যবেক্ষণ করে রাফিকে। আজ কেমন অন্যরকম লাগছে। মেহেজাবিন ঠাট্টার স্বরে বলে, বাহ মিহি, এসে ভাইয়ের জিনিসে ভাগ বসিয়ে দিলে। মেহজাবিনের কথায় রাফি কুরুর হেসে বিবি করে বলে, শুধু জিনিসে নয়, তোর ভাইয়ের জীবনে ভাগ বসিয়েছেন উনি। রাফি বিড়বিড় করে কথা বুঝতে না পেরে মিহি আইসক্রিম খেতে খেতেই জিজ্ঞেস করে, কিছু বললেন? না কিছু না, কেমন আছেন? এতক্ষণে এটা জিজ্ঞেস করার সময় হলো বুঝি? বাই দ্য ওয়ে, আপনি আমায় আপনি করে বলছেন কেন? আমি তো আপনার অনেক ছোট, আপনি তুমি করে বলতে পারেন। মিহির কথায় নিঃশব্দে হাসে রাফি। মিহির দিকে হালকা ঝুঁকে ফিসফিসে বলে, আপনার সম্বোধনটা কিন্তু খুব দামি। মেয়েদের ক্ষেত্রে যাকে তাকে আপনি বলা যায় না, আর আমি কিন্তু যাকে তাকে আপনি বলি না ম্যাডাম। রাফির কথাটা শিহরিত করে মিহিকে। ম্যাডাম সম্বোধনটাই আটকে যায় মিহি। রাফি আবেশিত নয়নে চেয়ে আছে। মিহি চোখ সরিয়ে নেয় সেদিক থেকে, শ্বাস টেনে নেয় বুক ভরে। পরের দিন শুক্রবার। চৌধুরী বাড়ির সব পুরুষেরা জুম্মার নামাজে গেছে। বাড়ির গিনিরা ব্যস্ত টেবিলে খাবার সাজিয়ে রাখতে। ফেরার সময় হয়ে গেছে সবার। সবাই নামাজ থেকে ফিরলেই খেতে বসবে। মিহি গোসল সেরে ভেজা টাওয়াল মাথায় জড়িয়ে রুহির ঘরের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। রুহির ঘরের বেলকনিটা বেশ পছন্দ হয়েছে মিহির। বেলকনির পাশে বিশাল কৃষ্ণচূড়া গাছটা নজর কেড়েছে ওর, যদিও এখন ফুল নেই। বেলকনিতে দাঁড়িয়ে দুহাত মিলে মন ভরে একটা দীর্ঘশ্বাস টেনে নেয় মিহি। রুহি এবং রাফির ঘরটা পাশাপাশি। একজনের বেলকনিতে দাঁড়ালে অন্যজনের ঘরের ভিতরটা ভালোভাবেই দেখা যায়। মনে কোণে দুষ্টামি খেলে যায় মিহির। অমনি উকি দিয়ে রাফির ঘরের দিকে দেখে। বেলকনির পর্দা স্বর্ণ ছিল বিধায় পুরো ঘরটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বেশ বড় এবং পরিপাটি করে সাজানো গোছানো ঘরটা। তবে ঘরে কেউ নেই। আরেকটু হেলে চোখ শুরু করে উকি দিতেই
মনে পড়ে বাড়ির সবাই তো এখন নামাজে গেছে। জিভে কামড় দেয় মিহি, নিজেই নিজেকে মনে মনে গালি দিতে থাকে। মাথা থেকে ভেজা টাওয়ালটা খুলে আলতো হাতে চুলগুলো মুছতে থাকে। এমন সময় নামাজ শেষে বাড়ির ভেতরে ঢুকছিল রাফি। শান্তসহ বাকিরা বাড়ির ভেতরে ঢুকে গেছে। ফোনে কথা বলা তরুণ রাফি একটু পিছিয়ে পড়েছে সবার থেকে। ফোনে কথা বলতে বলতে হঠাৎ নজর যায় উপরে বেলকনিতে থাকা মিহির দিকে। খোলা চুলে এই প্রথম মিহিকে দেখলো রাফি। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। কপালে ও গালে ছোট ছোট ভেজা চুলগুলো লেপটে আছে। ফোনের পাশ থেকে কেউ একজন হ্যালো হ্যালো বলে যাচ্ছে। রাফি আনমনে ফোনটা কেটে দিয়ে পকেটে রাখে। দৃষ্টি এখনো মিহিতেই সীমাবদ্ধ। পলক পড়ছে না চোখের। পলক পড়লে যেন হারিয়ে যাবে এই সুন্দরতম মুহূর্তটা। ডান হাতটা উঠিয়ে বুকের বাম পাশে রাখে রাফি। নিজের অজান্তেই বলে ওঠে, এই মেয়েকে তুই যতবার যত রূপে দেখেছিস ততবার তত রূপে তোর প্রেমে পড়ে যাচ্ছিস রাফি। কি প্রেম ওসবে ধরলো তোকে? একবার চোখ বন্ধ করে নেয় রাফি। আবারও চোখ খুলে মিহির দিকে তাকিয়ে বলে, আর কি কি রূপ আছে আপনার ম্যাডাম? আর কি কি দেখা বাকি আছে আমার? আমি যে আমিতেই নেই, আপনাতেই হারিয়ে যাচ্ছে। চৌধুরী বাড়ির সবাই বসেছে দুপুরে খাবার খেতে। হেনা বেগম এবং হালিমা বেগম খাবার পরিবেশন করছেন। মিহি, রুহি, মেহেজাবিন এবং জেনি পাশাপাশি 4 জন বসেছে। মিহির ঠিক সামনের চেয়ারটাতে বসেছে রাফি এবং তার পাশে শান্ত। রাফি সামনে বসাতে বেশ অস্বস্তিতে পড়েছে মিহি। রাফি অবশ্য ইচ্ছে করেই বসেছে মিহির সামনে। এদিকে অজানা অস্বস্তিতে ভাতের প্লেটে শুধু হাত নেড়ে যাচ্ছে মিহি। অসভ্য চোখ বারবার আর চোখে দেখছে রাফিকে। কালো পাঞ্জাবিতে অসাধারণ লাগছে তাকে। এক কথায় চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। অথচ রাফি সে তো কোনো দিকে না তাকিয়ে গিলে যাচ্ছে, যেন তার আশেপাশে আর কেউ নেই। মিহিকে ভাতের প্লেটে এভাবে হাত নাড়তে দেখে হেনা বেগম এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, তুই খাচ্ছিস না কেন? পাশ থেকে রাশেদ রাহেন চৌধুরী বলেন, লজ্জা পেও না মামুনি, আমরা তো তোমার পরিবারেরই মানুষ, আমাদের সামনে লজ্জা পেতে হবে না। ভাইয়ের কথায় তাল মেলায় জুবায়ের চৌধুরীও। মিহি লাজুক হেসে মাথা নাড়ে। হেনা বেগম মাছের বাটি হাতে নিয়ে মিহির প্লেটে মাছ দিতে দিতে বলেন, এই নে মা, আমার হাতে রান্না করা সর্ষে ইলিশ, খেয়ে দেখ তো কেমন হয়েছে। অমনি বাদ সাধে মিহি। না না আন্টি, আমাকে মাছ দিও না। সে কি করে? কেন মাছ খাস না তুই? মিহি আমতামতো করে মিনমিনি বলে, খাই, তবে মাছের কাটা গলায় বাঁধে, ঠিক মতো বেছে খেতে পারি না, তার উপর এটা আবার ইলিশ। মিহির কথাই হাসির রোল পড়ে গেল সবার মাঝে। রাশেদ রাহেন চৌধুরী তো উচ্চস্বরে হেসে উঠলেন। রাফি মাথা নিচু করে ঠোঁট চেপে হাসছে। হেনা বেগম মিহির প্লেটের মাছটা নিয়ে কাটা বাঁচতে বাঁচতে বললেন, পাগলি মেয়ে, কাটা বাঁচতে পারিস না তো কি হয়েছে? আমি আছি তো, আমি বেছে দিচ্ছি। জানিস, আমার রাফিও একদম তোর মতোই, এত বড় হয়েছে তবুও এখনো মাছের কাটা বেছে খাওয়ার ভয়ে মাছ খেতে চায় না। মাছ পথে পড়লে বিরক্তিতে কপাল কুঁচকায়, আমাকেই মাছ বেছে দিতে হয়। ওই দেখ প্লেটের সাইডে কেমন মাছটা রেখেছে, আমি বেছে দেব, তারপর খাবে। শেষের কথাটা রাফির প্লেটের দিকে ইশারা করে বলেন হেনা বেগম। মায়ের কথায় হাসি মুখটা বদলে যায় রাফির। রাফিকে দেখে মিহিও এবার ঠোঁট চেপে একটু হাসে। রুহি, মেহজাবিন আর জেনি তো একটু শব্দ করেই হাসলো। শান্ত রাফির কানে ফিসফিস করে সিরিয়াস ভঙ্গিতে বলে, ভাই এবার মাছের কাটা বাছাটা শিখে নে, বিয়ের পরে তো বউকে কাটা বেছে খাওয়াতে হবে নাকি? বলে ঠোঁট চেপে হাসে শান্ত। শান্তর কথা সিরিয়াসলি নাই রাফি। এবার মনোযোগ দেয় মাছের কাটা বাছে, যেন খুব গুরুত্বপূর্ণ একটি মিশনে নেমেছে। রাফিকে এভাবে কাটা বাছতে দেখে হালিমা বেগম ঠাট্টা স্বরে বলে ওঠেন, দেখেছো আপা, তোমার ছেলে কিভাবে মাছের কাটা বাছাই করছে? কতদিন আর তুমি ছেলেকে মাছের কাটা বেছে খাওয়াবে বলো? এবার তো একটা বউ আনার ব্যবস্থা করো, বিয়ের পর না হয় বউ কাটা বেছে খাওয়াবে। সবার মাঝে আবারও হাসি রোল পড়ে যায়। রুহিরা তো ঠিক করে বলে, স্লোগান দিতে থাকে। এদিকে চাচির কথায় রাফি বিড়বিড় করে বলে, আমার যে বউ হবে সে নিজে মাছের কাঁটা বেছে খেতে পারে না, আবার সে নাকি আমাকে কাঁটা বেছে খাওয়াবে। তাকে কাঁটা বেছে খাওয়ানোর জন্য এই বয়সে এসে আমি নিজে কাঁটা বাছে শিখছি। পাশ থেকে শান্ত আবারও ফিস ফিস করে বলে ওঠে, ভাই কেবল তো শুরু, আরো দেখো কি কি করতে আর শিখতে হয়।
রাফি এবার গম্ভীর হয়ে রুহিকে উদ্দেশ্য করে বলে, সিসি তাড়াতাড়ি খেয়ে সবাই রেডি হয় না, তোদের নিয়ে বাইরে ঘুরতে যাবো আজ। ঘুরতে যাওয়ার কথা শুনে জেনি হুড়রে বলে চেঁচিয়ে ওঠে। মিহি, রুহি, মেহজাবিন আর জেনি তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে চলে যায় তৈরি হতে। কিছুক্ষণের মধ্যে সবাই তৈরি হয়ে নিচে নামে। মিহির পরনে একটা কালো সুতির 3 পিস, সাথে কালো হিজাব। মিহির দিকে আবারও ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে রাফি, যা দেখে শান্ত গলা খাকারি দিয়ে ওঠে। রাফি ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে কালো সানগ্লাস চোখে দিতে দিতে বলে, তাড়াতাড়ি বাইরে এসো, আমরা গাড়িতে অপেক্ষা করছি। বলে বাইরে চলে যায় রাফি। গাড়ির সাথে হেলান দিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে। এদিকে হেনা বেগম মিহির গালে আলতো হাত রেখে চুমু খায়। স্নেহ ভরা কণ্ঠে বলে, আবার আসিস মা, তুই ছিলি কাল থেকে বাড়িটা অন্যরকম ছিল, মাঝে মাঝে আসবি কিন্তু। আমি আপনাদের খুব মিস করবো আন্টি। এই 21 ঘন্টায় অনেক কিছু পেয়েছি আপনাদের থেকে, যা আমি কখনোই ভুলবো না। আজ আসি। হেনা বেগম আলতো জড়িয়ে ধরে মিহিকে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে মিহি। আবার একবার পেছনে ফিরে তাকায় সবার দিকে। মনে কেমন অজানা কষ্ট অনুভব করে, যেন খুব আপন কিছু রেখে চলে যাচ্ছে সে। গাড়ি কাছে আসতেই এক একে উঠে পড়ে সবাই। ড্রাইভিং সিটে বসে রাফি তার পাশে সিটে বসে শান্ত। রাফির চোখে এখনো সেই সানগ্লাস, যা দেখে রুহি কপাল কুঁচকে বলে, ভাইয়া তুমি গাড়ির ভেতরে সানগ্লাস দিয়ে আছো কেন? তোমার ড্রাইভিংয়ে সমস্যা হবে না? রুহির কথায় শান্ত মিটিমিটি হেসে বলে ওঠে, ও তুমি বুঝবে না, গাড়ির বাইরে সান আর ভেতরে মন, যার তাপে বেচারার চোখটাই ঝলসে যাচ্ছে। শান্ত কথায় কিছুই বুঝে উঠতে পারে না কেউ। সবাই ভুরুকুচকে তাকিয়ে আছে দুজনের দিকে। রাফি কুরুর হেসে ফ্রন্ট মিররে একবার মিহির অবুঝ শিশুসুলভ মুখটা দেখে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি স্টার্ট দিতে শান্ত রাফিকে ফিসফিস করে বলে ওঠে, ভাই চালাতে পারবে তো, নাকি আবার কোনো দুর্ঘটনা ঘটাবে? দেখ ভাই, আমার কিন্তু এখনো বিয়ে হয়নি। বিয়ের আগে নিজের বোনকে বিধবা করিস না ভাই, সাবধানে চালা। রমনা পার্কের সামনে এসে দাঁড়ায় গাড়ি। এক একে সবে নেমে পার্কের ভিতর প্রবেশ করে। রাফি সানগ্লাস খুলে মুখে মাস্ক লাগিয়ে নেয়। এদিকে মাস্ক পরা রাফিকে দেখে সূক্ষ্ম নেত্রে ভুরু কুচকে রাফির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে মিহি। মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শান্ত বলে ওঠে, কি হলো মিহি পাখি, এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু মনে পড়ে গেল নাকি? আচমকা শান্তর কথায় থতমত খেয়ে যায় মিহি। চোখ সরিয়ে আমতা আমতা করে বলে, হ্যাঁ না, মানে ওই কিছু না। পার্কের একটা বড় গাছের নিচে বাঁধানো শানে বসে পড়ে রাফি। মেহজাবিন এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো ভাইয়া, এখানে বসলে কেন? ওদিকে যাবে না? যাবো, একটু অপেক্ষা করো, একজন আসবে। আসবে না, এসে গেছি আমি। কারোর পুরুষালী কণ্ঠে 6 জন চোখ একসাথে তাকায় তার দিকে। মেহজাবিনের চোখ গোল গোল হয়ে যায়। চোখ কষলে আবারও তাকায় সে। রুহি আর জেনির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এই লোকটি হলো মাহিম, মেহজাবিনের হবু বর, সুদর্শন ভদ্র ছেলে। চোখে মোটা ফ্রেমের চশমা। মেহজাবিনের বিয়ে পারিবারিকভাবেই মাহিমের সাথে ঠিক করা হয়েছে। 13 ফেব্রুয়ারি ওদের বিয়ে। মাহিমকে দেখে মেহজাবিন অস্বস্তিতে পড়ে যায়। এদিকে মাহিম হেসে সে কথা বলছে সবার সাথে। জেনির হাতেও বড় একটা ক্যাডবেরি ধরিয়ে দিয়েছে। মেহজাবিনের দিকে এগিয়ে ওকে উদ্দেশ্য করে রাফি শান্ত স্বরে বলে, আমি জানি তোদের বিয়েটা পারিবারিকভাবে ঠিক করা হয়েছে। বিয়ের আগে তোদের একে অপরকে বোঝা দরকার, তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার। তাই আমি ওকে ডেকেছি। তোরা একে অপরের সাথে একটু সময় কাটা, ঘোরাঘুরি কর, দেখবি ভালো লাগবে। এখন তুই ওর সাথে যাবি, সন্ধ্যার আগেও তোকে বাসায় পৌঁছে দেবে। রাফির কথাই প্রথমে রাজি হয়নি মেহজাবিন, কিন্তু ভাইয়ের কথা অমান্য করতে পারেনি সে। শেষমেশ জেনিকে সাথে নিয়ে মাহিমের সাথে চলে যায় সে। এদিকে মিহি, রাফি, রুহি আর শান্ত পুরো পার্কটা ঘুরে দেখে। রুহি এবং মিহি একে অপরের সাথে অনেক ছবিও তুলেছে। ঘোরাঘুরি শেষে বাইরে এসে রেস্টুরেন্টে খাবার খায় ওরা। খাবার খেয়ে বাইরে আসতে অসাবধানবশত একটা মেয়ের সাথে মৃদু ধাক্কা লাগে রাফির। রাফির হাতে থাকা মাস্কটা পড়ে যায়। মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে সে। আর এদিকে মেয়েটার সাথে ধাক্কা লাগে সে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। রাফির দিকে চোখ তুলে ঝাঁঝালো কণ্ঠে কিছু বলতে যায়, তবে কিছু বলার আগেই গলায় আটকে যায় কথাগুলো। মেয়েটা ফ্যাল করে তাকিয়ে থাকে রাফির দিকে। গলায় আটকানো কথাগুলো গিলে ফেলে। মেয়েটা রাফির দিকে ফ্যাল করে তাকিয়ে তার পাশে থাকা আরেকটা মেয়েকে কনুই দিয়ে গুঁতিয়ে
অবিশ্বাস্য কণ্ঠে বলে, দোস্ত আমি কি ঠিক দেখছি? এটা তো রুজান রাফি চৌধুরী। পাশে থাকা মেয়েটাও হা হয়ে তাকিয়ে আছে রাফির দিকে। হঠাৎ দুজনে একসাথে চিল্লে ওঠে, রুজান রাফি চৌধুরী। মেয়ে দুটো উচ্চ কণ্ঠে। আশেপাশে সবাই তাকায় রাফির দিকে। সবাই ঘিরে ধরে রাফিকে। কেউ কেউ অটোগ্রাফ নিচ্ছে, আবার কেউ কেউ সেলফি। রুহি আর মিহি হতভম্ব হয়ে তাকিয়ে দেখছে এসব কাণ্ড। রাফি ইশারা করতে রেস্টুরেন্টের বাইরে থাকা দুটো গার্ড এসে সরিয়ে দেয় সবাইকে। ছাড়া পেতে রাফি দ্রুত পা চালিয়ে এগিয়ে এসে উঠে পড়ে গাড়িতে। পেছন পেছন শান্ত, রুহি আর মিহিও তড়িঘড়ি করে উঠে পড়ে। এদিকে গার্ডদের ছাপিয়ে কেউ কেউ ছুটে আসে গাড়ির দিকে। গাড়ির কাছে আসার আগে গাড়ি নাগালের বাইরে চলে যায়। কিছু দূর এসে একটা গ্যারেজের সামনে গাড়ি থামায় রাফি। তৃপ্ত শ্বাস ফেলে সে। রুহি আর মিহি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। মিহি আর রুহিকে লক্ষ্য করে শান্ত ভাব নিয়ে বলে, এত অবাক হওয়ার কিছু নেই। আসলে কি বলো তো, আমার একটু সেলিব্রিটি মানুষ তো, সব জায়গাতেই আমাদের ফ্যান ফলোয়ার্স একটু বেশি। শান্তর কথায় রুহি ভেঙচি কেটে বলে, এসব জায়গায় আমাদের ফ্যান ফলোয়ার বেশি। দেখলাম তো কার কতটা কদর। কেউ তো আপনাকে পাত্তাও দিল না, ঘুরেও তাকালো না কেউ। কিন্তু আমার ভাইয়া, সে তো সুপারস্টার। বুক ফুলিয়ে বলে রুহি। শান্ত গাড়ি থেকে নামতে নামতে মুখ বাঁকিয়ে বলে, সুপারস্টার না ছাই, শালা পার্ট টাইম সুপারস্টার আর ফুল টাইম বিজনেসম্যান। নিজের সিঙ্গিং ক্যারিয়ারটাকে ঠিক মতো গুরুত্বই দেয় না বেটা। তাহলে ভাবুন, সিঙ্গিং ক্যারিয়ারটাকে শুধু গুরুত্ব দিলে আরও কত বড় সেলিব্রিটি হয়ে যাবে ভাইয়া। তোমাকে অত ভাবতে হবে না, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ো। গাড়ি থেকে নামতে যাব কেন? কারণ আমরা দুই কপতি এখন লং ড্রাইভে যাব ভাই। শান্তর হেয়ালি করা কথাই রুহি কটমট করে তাকায় শান্ত দিকে। ওদের দুজনের কাণ্ড দেখে মিহি মিটিমিটি হাসতে থাকে। রাফি এবার তাকায় ফ্রন্ট মিররে। হাস্যরত মিহিকে দেখে চোখ সরিয়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করে সে। রুহির দৃষ্টি দেখে শান্ত বলে ওঠে, আরে বাবা, গ্যারেজে আমাদের গাড়ি আছে, ওই গাড়িতে করে আমরা এখন বাসায় যাব। আর তোমার সেলিব্রিটি ভাইয়া তোমার পাখিকে তার বাসায় পৌঁছে দেবে, বুঝলে জানো? শান্তর কথা শেষ হতেই রুহি তাকায় মিহির দিকে। মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরে ওকে। আসি রে পাখি, ভাইয়া তোকে ঠিকঠাকভাবে পৌঁছে দেবে। মিহিও মিষ্টি হাসি দিয়ে আচ্ছা বলে জড়িয়ে ধরে রুহিকে। এদিকে শান্ত গ্যারেজ থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে উড়ন্ত মনে সিটি বাজাচ্ছে। এমন সময় রুহি গাড়ির ভেতর ঢুকে ধাপ করে দরজাটা লাগিয়ে দেয়। শান্তর বাহুতে জড়েছে একটা কিল বসিয়ে দেয় সে। শান্ত বাহুতে হাত বোলাতে বোলাতে কাঁদো কাঁদো হয়ে বলে, মারলে কেন জান? মারবো না তো কি করব? কতবার বলেছি ভাইয়ার সামনে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি শুনেছেন আমার কথা? আমি আবার কি উল্টোপাল্টা কথা বললাম? ও তোমার ভাই হতে পারে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। ওর সামনে আমি যা খুশি তাই বলতে পারি এবং করতেও পারি, বুঝলে? আর এমনিতেও ওর সাথে আমি সব কিছুই শেয়ার করি। গাছাড়া ভাব নিয়ে কথাটা বলে শান্ত। রুহি মৃদু চেঁচিয়ে ওঠে, কি সব কিছু শেয়ার করেন? করি তো। মানে আমাদের মধ্যে যা যা হয় সব কিছুই? এই ওয়েট, তুমি যা যা হয় বলতে চাইছো? হ্যাঁ দেখো, আমাদের মাঝে কিন্তু তেমন কিছুই হয় না, কি বা শেয়ার করবো আমি ওকে? ঠোঁট টিপে দুষ্টামি করে কথাগুলো বলে শান্ত। শান্তর ইঙ্গিত বুঝতে পেরে রুহি আবারও ওর বাহুতে একটা কিল বসিয়ে দেয়। চোখে খানিক লজ্জা নিয়ে অজানার দিকে তাকায় বাইরের দিকে। রুহিকে লজ্জা পেতে দেখে শান্ত ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে শান্ত গাড়ি চলে যেতেই ওদের গাড়ির দিক থেকে চোখ ফিরে রাফি। ফ্রন্ট মিররে তাকিয়ে দেখে মিহি এখনো পিছনের সিটে বাড়ির দিকে তাকিয়ে আছে। সূক্ষ্ম চোখে কিছুক্ষণ মিহিকে দেখে নেয় রাফি। সিটে হেলান দিয়ে ফ্রন্ট মিররে তাকিয়ে মিহিকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলে, সামনে এসে বসুন ম্যাডাম, আমি কিন্তু আপনার ড্রাইভার নই। রাফির কথাটা ছিল শান্ত, তবে মিহির স্থির মনকে অশান্ত করে দেওয়ার জন্যই যথেষ্ট। ফ্রন্ট মিররে তাকাতে রাফির সাথে চোখাচোখি হয় মিহির। তবে এবার আর কেউই চোখ সয় না। কালকে রাতের সাথে রাফি যখন মিহিকে বলেছিল আমি যাকে তাকে আপনি বলি না, যখন কিছু না ভেবে মিহির মনটা ভার হয়ে এসেছিল। কিন্তু রাফির বলা ম্যাডাম কথাটা মিহির মনে আলোড়ন তুলেছিল। আজ আবারও রাফি তাকে ম্যাডাম বলল। মিহির আব্বু ওর আম্মুকে ভালোবেসে ম্যাডাম বলে ডাকে, যেটা ভীষণ ভালো লাগে মিহির কাছে। মিহির মন এক অজানা ভালো লাগে ছেয়ে যায়। প্রথম রাফির
আপনি বলাটা মিহির কাছে কেমন যেন লেগেছিল, তবে এখন রাফির এই আপনি করে সম্বোধন করাটাই মিহির কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। কিন্তু রাফি কি শুধু ওকেই আপনি আর ম্যাডাম বলে সম্বোধন করে, অন্য মেয়েদের করে না? এই প্রশ্ন মনে আসতে চোখ সরিয়ে নেয় মিহি। সত্যি তো, মিহি তো অন্য কোনো মেয়ের সাথে রাফিকে দেখেনি। রাফি কি সব মেয়েদের সাথে এভাবে কথা বলে? মিহির ভাবনার মাঝে রাফি আবারও বলে ওঠে, কি হলো ম্যাডাম, বসে আছেন যে? সামনে আসুন। হুম। ছোট্ট করে জবাব দিয়ে সামনের সিটে হেলান দিয়ে বসে মিহি। রাফি আর চোখে চেয়ে শান্ত স্বরে বলে, সিট বেল্টটা লাগিয়ে নিন। রাফি তাকায় মিহির দিকে, আর কিছু না বলে নিজে আলতো করে সিট বেল্টটা লাগিয়ে দেয়। গাড়ি চলছে, দুজনের মাঝেই পিন পতন নীরবতা। নীরবতা ভেঙে মিহি বলে ওঠে, আপনি খুব কম কথা বলেন তাই না? হাসে রাফি। আমি চুপচাপ থাকি, কিন্তু জানেন ইদানিং আমার মনটা একটু বেশি কথা বলে। আপনি কি শুনতে পান? শেষের কথাটা বিড়বিড় করে বলে রাফি, যা মিহির কান পর্যন্ত পৌঁছায় না। দুজনের মাঝে আবারও নীরবতা। দুজনের মনে অনেক কথা জমে আছে বলার জন্য, কিন্তু সেই কথাগুলো মুখ পর্যন্ত আসছে না। কারণ কিছুক্ষণের মধ্যে মিহিতের বাসায় সামনে এসে গাড়ি থামে রাফি। মিহি রাফির দিকে তাকিয়ে আলতো হেসে বলে, ভেতরে চলুন, আম্মু আব্বু আপনাকে দেখলে অনেক খুশি হবে। আজ নয়, অন্য কোনো দিন। তাহলে আসি। ভালো থাকবেন। আপনিও। মিহি বেশি কথা বাড়ে না, গাড়ির দরজা খুলে নেমে পড়ে। ওড়নায় টান পেতেই পিছন ফিরে তাকায় সে, দেখে সিটের সাথে আটকে আছে ওড়নাটা। রাফি আর মিহি একসাথে হাত বাড়িয়ে ওড়নাটা ছাড়ানোর জন্য। অমনি দুজনের হাতে হাত স্পর্শ হয়, কেঁপে ওঠে মিহি। দ্রুত হাত সরিয়ে নেয় সে। রাফি মিহির ওড়নাটা ছাড়িয়ে দেয়। মিহি রাফিকে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে হাঁটা লাগে বাড়ির দিকে। মিহি চলে যেতেই রাফি সিটে মাথা এলিয়ে নিজের হাতে আলতো ঠোঁট ছোঁয়ায়। তাকিয়ে থাকে চলে যাওয়া মিহির দিকে। এদিকে গেটের ভেতরে যেতে একবার পিছন ফিরে তাকায় মিহি, তবে গাড়ির ভেতরে থাকা রাফিকে চোখে পড়ে না তার। মিহি দৃষ্টি আড়াল হতেই বুক ভরে শ্বাস নেয় রাফি, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির ভেতরে আসতেই পা টিপে টিপে রান্নাঘরে উকি দেয় মিহি। আজমাল হোসেন এখনো বাসায় ফেরেনি। সাবিনা বেগম রান্নাঘরে গম্ভীর মুখে রাতের খাবার তৈরি করছেন। মাকে দেখে শুকনো ঢোক গিলে পিছন থেকে মাকে জড়িয়ে ধরে মিহি। জন্মের পর থেকে কখনো মেয়েকে চোখের আড়াল হতে দেননি সাবিনা বেগম। স্কুল কলেজে গেলেও সবসময় চিন্তায় থাকেন তিনি। কালকে যখন হেনা বেগম আজমল হোসেনের কাছে আর্জি জানিয়েছিলেন মিহির থাকার বিষয়ে, তখন সাবিনা বেগম ঘোর আপত্তি জানিয়েছিলেন। তবে আজমল হোসেন তার আপত্তি না শুনে কিছু একটা ভেবে রাজি হয়ে যান মিহির থাকার জন্য। মিহি বুঝতে পেরেছে তার মা এখন তার উপর ভীষণ অভিমান করে আছে। মাকে পেছন থেকে জড়িয়ে মিহি বাচ্চাদের মতো করে নাক টেনে টেনে বলে ওঠে, সরি আম্মু, জানো কাল থেকে আমি তোমায় অনেক মিস করেছি। বিশ্বাস করো, আমি না একদমই থাকতে চাইনি। ওনারা এত করে জোর করলেন যে। মিহির কথা শেষ হওয়ার আগেই সাবিনা বেগম মেয়ের হাত ছাড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। একটা বারও তাকান না মেয়ের দিকে। পিছনে মিহি ছলছল করে তাকিয়ে থাকে মায়ের যাওয়ার দিকে। আম্মু, ও আম্মু, শোনো না। বলতে বলতে মায়ের পিছন পিছন বেরিয়ে আসে মিহি। মায়ের সামনে গিয়ে পথ রোধ করে দাঁড়িয়ে সে কান ধরে শিশুসুলভ কণ্ঠে বলে, এই দেখো আম্মু, আমি কানে ধরেছি, আর কখনো আমি তোমাদের ছেড়ে কোথাও গিয়ে থাকবো না। প্লিজ এবার তো কথা বলো আম্মু। শেষের কথাটা কান ছেড়ে মায়ের বাহু ঝাঁকিয়ে বলে মিহি। সাবিনা বেগম একবার চোখ ঘুরিয়ে তাকায় মেয়ের দিকে। গলা ভারী হয়ে এসেছে তার, চোখ চিকচিক করছে। এমন সময় আজমল হোসেনের কণ্ঠ ভেসে আসে, আরে আম্মু, এসেছো তুমি? আপুর কণ্ঠ শুনে মিহি তাকায় আপুর দিকে। এই সুযোগে সাবিনা বেগমের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে তিনি গাল গড়িয়ে পড়া পানিটুকু মুছে নেন। মিহি দৌড়ে গিয়ে আহ্লাদি হয়ে আব্বুকে জড়িয়ে ধরে। দেখো না আব্বু, আমি সেই কখন এসেছি, কিন্তু আম্মু আমার সাথে কথাই বলছে না। মেয়ের নালিশে আজমাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে সাবিনা বেগমের দিকে তাকিয়ে বলেন, কালকে থেকে তোমার আম্মু আমার সাথে কথা বলছে না। আমি তো তোমাকে থাকার পারমিশন দিয়েছি, তাই সব দোষ নাকি আমার। কালকে থেকে বোঝাচ্ছি তোমার মাকে, কিন্তু তুমি বুঝতে নারাজ। সাবিনা বেগম নাক টানার শব্দ ভেসে আসে। এবার দুজনে এগিয়ে আসে তার দিকে। মিহি মায়ের হাত ধরে উদ্গ্রীব হয়ে বলে, আম্মু তুমি কাঁদছো কেন? এই দেখো না, আমি এসেছি তো তোমার কাছে।
তোমার মেয়ে তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবে না, কোথাও যাইনি তো আমি আম্মু। দেখো না এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো এখন। কাঁদো কাঁদো হয়ে শেষের কথাটা বলে মিহি। সাবিনা বেগমকে সোফায় বসানো হয়। মিহি বসে সোফার নিচে মায়ের পায়ের কাছে। আজমল হোসেন দূরত্ব রেখে স্ত্রীর পাশে বসেন। সাবিনা বেগম আর চুপ থাকতে পারে না, দুহাতে জড়িয়ে ধরে মেয়েকে। আর কোনোদিনও তোকে আমি কোথাও যেতে দেবো না, ওই বাড়িতে তো কখনোই না। মেয়েকে যখন বিয়ে দেবে তখন কি করবে তুমি? মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি? মেয়ের প্রতি মায়া কাটাতে শেখো, দূরে সরিয়ে রাখার অভ্যাসটা রোগ করে নাও, নিজেকে শক্ত করো, সামলাও নিজেকে। আজমল হোসেনের হঠাৎ এমন কথায় মা মেয়ে দুজনেই তাকায় তার দিকে। আজমল হোসেনের কণ্ঠ শান্ত, দৃষ্টি মেঝেতে। সাবিনা বেগমের গাওলা বাহার হয়ে আসে আবারও। আব্বু কে বলেছে আমায় বিয়ে দিতে হবে? আমি তো তোমাদের ছেড়ে কখনো কোথাও যাবই না, বুঝলে? আমি সবসময় আমার আম্মুর কাছেই থাকবো। মায়ের কোলে জড়িয়ে ধরে বলল মিহি। সাবিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। অনেক কষ্টের জাগরণ ঘটে তার মনে। পরের দিন মিহি আর কলেজে যায়নি। সকালে রুহির সাথে ফোনে কথা হয় মিহির। মিহি কলেজে আসবে না শুনে রুহিও আজকে কলেজে আসেনি। বিকাল হতে মিহি মায়ের সাথে বিরিয়ানি রান্নার তোড়জোড় শুরু করে দেয়। আজ প্রথম রান্না করবে সে। সাবিনা বেগম অনেকবার বারণ করার পরও আটকাতে পারেনি ওকে। বিরিয়ানি আব্বুর ভীষণ পছন্দ, তাই আজকে নিজের হাতে আব্বুর জন্য বিরিয়ানি রান্না করেছে সে। আব্বু আসবে সন্ধ্যায়, তাই বিকেল থেকেই রান্না শুরু করে দিয়েছে মিহি। ওনাটা কোমরে বেঁধে পাখা গিন্নির মতো রান্নায় ব্যস্ত হয়ে পড়েছে সে। পাশ থেকে মেয়ের এমন কাণ্ড দেখে চোখ ভরে দেখছেন সাবিনা বেগম। মেয়েটা তার আসলেই বড় হয়ে গেছে, সত্যি তো। কয়েকদিন পর বিয়ে দিয়ে দিতে হবে ওকে। সাবিনা বেগম কি করে থাকবে ওকে ছাড়া? ও ছাড়া তো আর কেউ নেই ওনার। সাবিনা বেগমের ভাবনায় ছেদ ঘটে মিহির সূচক মৃদু চিৎকারে। গরম কষানো মাংসের ঝোল ছিটকে পড়েছে মিহির হাতে। সাবিনা বেগম দৌড়ে যায় মেয়ের কাছে। মেয়ের হাত নিজের হাতের উপর নিয়ে অস্থির হয়ে ফু দিতে থাকে। ঠান্ডা পানি ঢালে হাতে। হাতের কবজির কাছে কিছু জায়গা লাল হয়ে গেছে। রান্না বাদ দিয়ে চুলা বন্ধ করে চেয়ারে বসে মেয়েকে। অস্থির হয়ে পড়েন তিনি। কতবার বললাম তুই পারবি না এইসব, হাতটা পুড়িয়ে ফেলবি। শুনেছিস আমার কথা? কি হলো এখন? কতটা লাল হয়ে গেছে হাতটা, দেখছিস? হাতে মলম লাগাতে লাগাতে কথাগুলো বললেন সাবিনা বেগম। মায়ের অস্থিরতা দেখে মিহি বলে, আম্মু কিছু হয়নি আমার, এটুকুতে কিছু হবে না, চলো তো আগে রান্নাটা করিনি, আব্বু এসে যাবে না হয়তো। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মিহি। সাবিনা বেগম মেয়ের হাত ধরে বাধা দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। দুজনে চকিতে তাকায় দরজার দিকে। এই অসময়ে কে আসতে পারে? মিহি এগিয়ে যায় দরজার কাছে। পেছন পেছন সাবিনা বেগমও যায় ওর সাথে। দরজা খুলতেই একজন সুদর্শন সুঠামদেহী পুরুষ নজরে আসে। তাকে দেখে ভুরু কুঁচকে যায় মিহির। লম্বা চওড়া ফর্সা পেশিবহুল লোকটার উপর ভর দিয়ে টলমলো পায়ে দাঁড়িয়ে আছে আরও একজন। তাকে দেখে মিহির কুঁচকে যাওয়া ভুরু যুগল শিথিল হয়। অস্থির হয়ে পড়ে মিহি। অস্থিরতায় মিহির মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় মিহি। ভেতরটা কেমন কেঁপে ওঠে। সামনে তার আব্বু টলমলো পায়ে অন্য কারোর উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। চেহারায় নরম ছায়া, ক্লান্ত চোখ দুটো কোনো রকম খুলে রাখার চেষ্টা করছে। আব্বুকে এমন অবস্থায় দেখে মিহি হুড়মুড়িয়ে বাবার বাহু ধরে উত্তেজিত কণ্ঠে বলে, আব্বু কি হয়েছে তোমার? এমন অবস্থা কিভাবে হলো তোমার? কি হয়েছে আব্বু? সাবিনা বেগমও এবার স্বামীকে এমন অবস্থায় এভাবে দেখে অস্থির হয়ে পড়েন। এলোমেলোভাবে ছুটে যান স্বামীর কাছে। কি হয়েছে আপনার? আপনি তো অফিসে ছিলেন, তাহলে আপনার এমন অবস্থা হলো কি করে? কি হয়েছে বলুন না। মিহি এবং মিহির মায়ের অবস্থা বুঝতে পেরে পাশে থাকা অচেনা লোকটি বলে ওঠে, এক্সকিউজ মি, আপনারা হাইপার হবেন না প্লিজ। উনি এখন ঠিক আছেন, আর এইভাবে ওনাকে উত্তেজিত করবেন না। ওনার এখন রেস্টের প্রয়োজন, ওনাকে ভেতরে নিয়ে যেতে হবে। বলে কারোর তোয়াক্কা না করে লোকটি নিজেই আজমল হোসেনকে ধরে ভেতরে নিয়ে এসে সোফায় বসিয়ে দেন। পা দুটো সামনে থাকা টেবিলের উপর তুলে দেয় তার। আজমল হোসেন ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেন। এদিকে অযাচিত লোকটির এমন কাজে মিহি এবং সাবিনা বেগম দুজনে হকচকিয়ে যান। সাবিনা বেগম পাশে বসে আজমল হোসেনকে পর্যবেক্ষণ করতে থাকে। মিহি এগিয়ে এসে আজমল হোসেনের পাশে বসে বাবার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়।
বাবার অবস্থা বুঝতে পেরে বাবাকে আর কোনো প্রশ্ন করে না সে। এবার চোখে একরাশ প্রশ্ন নিয়ে চোখ তুলে তাকায় অযাচিত লোকটির দিকে। মিহি তাকাতেই চোখ সরিয়ে নেয় লোকটি, তারপর আবারও তাকায় মিহির দিকে। মিহির দিকে দৃষ্টি বজায় রেখে বলে ওঠে, আমি সরফরাজ, সরফরাজ মির্জা। তারপর আজমল হোসেনের দিকে ইশারা করে বলে, উনি নিশ্চয়ই আপনার বাবা। রাস্তায় ওনাকে বুক চেপে ধরে মুড়িয়ে বসে থাকতে দেখে এগিয়ে যায় ওনার কাছে। প্রথমে উনি কথা বলতে পারছিলেন না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বোধহয়। ওনার অবস্থা বুঝতে পেরে কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে যায় ওনাকে। ওনার ব্লাড প্রেশার মারাত্মকভাবে লো ছিল। ডক্টর দেখার পর খানিকটা ঠিক হন। কথাগুলো একসাথে বলার পর আবার তাকায় মিহির দিকে। মিহি এখনও সেভাবেই তাকিয়ে আছে। সারফরাজ শান্ত দৃষ্টিতে চেয়ে আবারও বলে ওঠে, একটু সুস্থ হয়ে উনি বারবার আপনাদের কথা বলছিলেন। ওনার কাছেই ঠিকানা চেনে নিয়ে আসলাম। তবে চিন্তা করবেন না, এখন উনি অনেকটাই সুস্থ আছেন। মিহির নিঃশব্দে শুনে গেল কথাগুলো। মিহির চোখে কৃতজ্ঞতার রেখা। বাবার জন্য চিন্তা কি হয়েছে তার বাবার? কোনো বড় কিছু কি? মিহির মাথায় একসাথে অনেক প্রশ্ন ও সংখ্যা আঘাত হানছে। মিহির ভেতরটা ধক করে ওঠে কেমন, সাথে সাথে জড়িয়ে ধরে বাবাকে। তোমার কিছু হবে না আব্বু, তুমি একদম ঠিক হয়ে যাবে। দেখো জানো আমি না আজকে তোমার জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করেছি, তুমি খাবে না? আজমল হোসেন চোখ বন্ধ করে মুচকি হাসেন, আলতো হাত রাখে মিহির মাথায়। এদিকে মিহির কথায় সারফরাজ অজান্তেই ভুরু কুচকে হালকা হাসে। সাবিনা বেগম উঠে যায় সারফরাজের কাছে, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আজকে তুমি না থাকলে জানি না কি হয়েছে। তো আরে আন্টি, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না প্লিজ, বরং আপনার মেয়ের হাতের বিরিয়ানি খাইয়ে ধন্য করতে পারেন। সারফরাজের এমন কথায় মিহি চোখ সরু করে তাকায়। অযাচিত লোকটি এমন কথা বোধহয় পছন্দ হলো না ওর। হঠাৎই কথাটা বলে সারফরাজও কেমন অস্বস্তিতে পড়ে যায়। দুই আঙ্গুল দিয়ে কপাল চুলকে আমতা আমতা করে বলেন, মানে সরি, এমন হুট করে হওয়া পরিচয় আমার বোধহয় কথাটা বলা উচিত হয়নি। এদিকে সাবিনা বেগম স্মিত হেসে বলেন, আরে না বাবা, তোমাকে সরি বলতে হবে না, আমরা কিছু মনে করিনি। আচ্ছা, তোমার নামটা কি বললে জানো? জি, সরফরাজ, সাফি বলে রাখতে পারেন। সাফি নামটা শুনে মিহি কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিছুক্ষণের মধ্যে আবার চোখ সরিয়ে নেয়। অজানা লোকের এমন অনাকাঙ্ক্ষিত ব্যবহার এবং কথাবার্তা মোটো পছন্দ হচ্ছে না মিহির। ঘড়ি কাটার রাত 10টা। রাফি খোলা বেলকুনিতে বসে গিটারে টুংটাং সুর তুলে যাচ্ছে। নিস্তব্ধ রাতে চারিদিকে টুংটাং গিটারের ধ্বনিতে মুখরিত। তবে এই মুখরিত শব্দে রাফির মন নেই। আনমনে বসে গিটারে সুর তুলে যাচ্ছে সে। মাঝখানে কেটে গেছে আরও 2 দিন। এই 2 দিন মিহিকে দেখতে পায়নি রাফি। রোজ রুহিকে কোচিং থেকে আনার বাহানেই একবার করে হলো মিহিকে দেখতে পেত সে। মিহিকে একবার দেখার তাগিদে অফিসের সকল কাজ ফেলে ছুটত। তবে আজ 2 দিন হলো মেয়েটা কোচিংয়ে আসছে না। রাফি অনেকবার রুহিকে জিজ্ঞেস করতে চেয়েছিল মিহির ব্যাপারে, কিন্তু কিছু বলতে পারেনি। এসব ব্যাপারে এখন রুহিকে জড়াতে চায় না রাফি। তবে এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে রাফির। কিছু একটা ভেবে হাতে থাকা গিটারটা নিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ঘর থেকে বেরিয়ে রুহির ঘরের সামনে আসে। সবে রাত 10টা পেরিয়েছে। রাফি জানে রুহি এখনো ঘুমায়নি। তবে এত রাতে বোনকে ডেকে বান্ধবীর ব্যাপারে জিজ্ঞেস করতে বেশ অস্বস্তি বোধ হচ্ছে রাফির। দরজা কড়া নাড়তে গিয়েও বারবার হাত সরিয়ে নিচ্ছে। অবশেষে কিছুটা ভেবে দরজায় একবার টোকা দেয় রাফি। আরও একবার টোকা দিতে রুহি দরজা খুলে দেয়। রুহির কানে ফোন, ঠোঁটে চিরচেনা হাসি। রাফি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুহির দিকে। ভাইয়াকে এভাবে তাকাতে দেখে শুকনো ঢোক গিলে কান থেকে ফোনটা নামিয়ে ভ্যাবলা মার্কা হাসি দিয়ে মিনমিন করে বলে, ভাইয়া তুমি? হ্যাঁ, এত রাতে কিছু বলবে? কার সাথে কথা বলছিলে? রাফির গভীর কণ্ঠ শুনে রুহি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মাথা নিচু করে বলে, ওই ভাইয়া। রুহিকে আমতা আমতা করতে দেখে রাফি মুচকি হাসে। কথা ঘুরিয়ে বলে, কাল তোর কোচিং আছে না? আছে। কোচিং এর পর অপেক্ষা করিস, আমি তোকে আনতে যাব। রুহি ভুরু কুচকে তাকিয়ে বলে, তুমি তো রোজ আমাকে আনতে যাও, এতে আলাদা করে বলার কি আছে? হ্যাঁ, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, এত রাত জাগা ঠিক না, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে নয়তো। আচ্ছা ভাইয়া।
বলে রুহি দরজা বন্ধ করতে নেয়। রাফিও নিজের ঘরের দিকে দোপা এগোয়। চটজলদি আবারও পিছন ফিরে রুহিকে ডাকে। সিসি, হ্যাঁ ভাইয়া। তোর পাখি মানে ওই মিহি, ওকে দুদিন দেখলাম না কেন? ও কি কোচিং আসে না? রুহির কপালে হালকা ভাঁজ পড়ে। আসলে ভাইয়া, আঙ্কেল মানে মিহির বাবা একটু অসুস্থ ছিলেন, তাই পাখি দুদিন ধরে কোচিং আসেনি। আর কলেজ তো অফ এখন, তবে কালকেই কোচিং আসবে। ওর সাথে আমার একটু আগেই কথা হলো, ওকে নিয়ে চিন্তা করো না। শেষের কথাটা রুহি উৎফুল্ল কণ্ঠে বলে। রাফি এদিক ওদিক তাকিয়ে কাজ ছাড়া ভাবলি বলে, আমি ওইখানে চিন্তা করতে যাবো কেন? আমি তো এমনি বললাম। যা এখন ঘুমা গিয়ে। বলে রাফি চলে যায়। রাফি চলে যেতেই রুহি মুচকি হেসে দরজাটা বন্ধ করে নেয়। এদিকে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ে রাফি। তবে কিছুতেই ঘুম আসছে না। নিজের ফোনটা হাতে নেয়, কল লিস্টে ঘেটে একটা নাম্বারে ফোন করে। প্রথমবার ওপাশ থেকে ফোন রিসিভ হয় না, রিং হতে হতে কেটে যায়। রাফি নাম্বারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও ডায়াল করে। এবার কয়েকবার রিং হতে ফোনটা রিসিভ হয়। রাফির রুম নিস্তব্ধ, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সে। ফোনের ওপাশ থেকে কেউ কোনো কথা বলছে না। অবশেষে ফোনের ওপাশ থেকে একটা ঘুমজড়ানো মেয়েলি কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম। কে? রাফি নিশ্চুপ চোখ বন্ধ করে অনুভব করে সেই ঘুম কাতর কণ্ঠটাকে। ওই দিক থেকে আবারও বলে, হ্যালো, কে বলছেন? পরপর দুবার রাফির নীরবতায় এবার ফোনের ওপর সেট জন রেগে যায়। রাগে গজগজ করতে করতে ঝাঁঝি বলে, কে রে তুই গোলাপের পুত? কথা বলতে পারিস না? কিছুদিন ধরেই দেখছি রাত হলেই কল দিয়ে ডিস্টার্ব করতে চলে আসিস। কিছু বলছি না বলে মাথায় উঠে গেছিস, তাই না? তুই জানিস আমি কে? আরে আমি তোর দাদির বয়সী হব, বুঝলি? ঘরে আমার তোর মতো দুটো নাতি নাতনি আছে। তুই যদি আর একদিন কল করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। ফোন রাখ শালা। কথা শেষ হতেই টুং করে ফোনটা কেটে যায়। রাফি অবাকে চরম সীমায় হা হয়ে পাথরের মতো তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলে, ও কি বললো এসব? ওর নাকি আমার মতো দুটো নাতি নাতনি আছে? বলে শব্দ করে গা দুলিয়ে হেসে উঠল রাফি। হাসতে হাসতে পেটে খিল ধরার মতো অবস্থা। হাসতে হাসতে তাকায় ফোনের স্ক্রিনের দিকে। ফোনের স্ক্রিনে ব্লসম নামে সেভ করা নাম্বারটা ঝকঝক করছে। রাফি চেয়ে থাকে সেদিকে। ইদানিং চৌধুরী বাড়িতে আসা যাওয়া বেড়ে গেছে মিহির। যে কোনো ছোট ছোট কারণ এবং অজুহাতে চৌধুরী বাড়িতে আসা হয় ওর। রুহিও নানান অজুহাতে মিহিকে নিয়ে আসে বাড়িতে। মিহিও কোনো আপত্তি করে না। চৌধুরী বাড়ির মানুষগুলো অনেকটা আপন হয়ে উঠেছে। তাদের সাথে থাকতে সময় কাটাতে বেশ ভালো লাগে মিহির। এই যেমন আজকে গত কয়েকদিন ক্লাসের সব নোট নেওয়ার উদ্দেশ্যে রুহির সাথে চৌধুরী বাড়িতে এসেছে মিহি। চৌধুরী বাড়ির সবাই তো মিহিকে পেয়ে অনেক খুশি। সবার সাথে কিছুটা সময় কাটানোর পর সন্ধ্যার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাফির সাথে বের হয় মিহি। গাড়ির সামনের সিটে বসে আছে মিহি, দৃষ্টি তার জানালার বাইরে। মাঝে মাঝে আর চোখে দেখছে রাফিকে। কালো রঙের টি শার্ট পরে আছে রাফি, যা বরাবরই নজর কাড়ছে মিহির। রাফির জিম করা শক্ত পোক্ত ফর্সা বডিতে কালো রঙের টি শার্ট বেশ ভালোই মানিয়েছে। মিহিকে বারবার আর চোখে তাকাতে দেখে রাফি ঠোঁট বাঁকিয়ে হাসে। হাসকি স্বরে বলে ওঠে, এভাবে বারবার আমাকে আর চোখে দেখবেন না ম্যাডাম, আমার কিন্তু লজ্জা করে। আমি তো আপনার বাসায় বসে আছি, চাইলে সরাসরি ভালোভাবে দেখতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। রাফির কথায় ভ্যাপাচাকা খেয়ে যায় মিহি। এলোমেলো পলক ফেলে ঠোঁট ভিজিয়ে বলে, কই, আমি তো আপনাকে দেখছিলাম না। আমি তো ওই বাইরের দিকে তাকিয়েছিলাম। তাই? কিন্তু আমি যে দেখলাম আপনি বারবার আর চোখে আমাকে দেখছেন। আপনি কি করে বুঝলেন? তার মানে আপনিও কি আর চোখে আমায় দেখছিলেন? মিহির কথায় রাফি তাকায় মিহির দিকে। চোখাচোখি হয় দুজনের। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে হেসে ওঠে একসাথে। মিহি লাজুক হেসে মাথা নামিয়ে নেয়। রাফি সামনের দিকে তাকিয়ে গলা ছেড়ে দু লাইন গেয়ে ওঠে বলে, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে এলোমেলো দিস করে সারাটা দুপুর ধরে বসে বসে বলে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো
চিরবস্তি তোকে হয়ে জানা রাজি একবার। রাফির মুখে এমন গান শুনে মিহি তড়িৎ বেগে তাকায়। রাফি কি কোনোভাবে ওকে মিন করে গান গাইলো? রাফি একটু থেমে বলে, আইসক্রিম খাবেন? খাওয়াবেন? কোন ফ্লেভার পছন্দ? চকলেট। আচ্ছা, আপনি বসুন, আমি গাড়ি পার্ক করে নিয়ে আসছি। আজকে দুটো নিয়ে আসবেন কিন্তু, সেদিনের মতো আপনার ভাগে ভাগ বসাতে না হয় যেন। মিহি দুষ্টামি করে বলার কথাই রাফি মুচকি হাসে। গাড়ি পার্ক করে সামনে সব থেকে দুটো আইসক্রিম নিয়ে আসে। চকলেট ফ্লেভারের আইসক্রিমটা মিহির হাতে দেয়। রাফির হাতে অন্য ফ্লেভারের আইসক্রিম দেখে মিহি জিজ্ঞেস করে, আপনি চকলেট পছন্দ করেন না? না। রাফির ছোট্ট উত্তর। খেতে খেতেই টুকটাক কথা হয় দুজনের মাঝে। রাফি বলে, জানেন, আপনাকে না একজনের মতো দেখতে। মিহি খেতে খেতে আগ্রহী হয়ে প্রশ্ন করে, কার মতো? আমার দাদির মতো। মিহি চোখ গোল গোল করে তাকিয়ে ছোট্ট ঠোঁট উল্টে প্রশ্ন করে, মানে? জানেন, আমার দাদির না আমার মতো দুটো নাতি নাতনি আছে। রাফির ঘোরপ্যাস কথার আগামাথা কিছুই বুঝতে পারল না মিহি। ভাবলার মতো সে শুধু মাথা ঝাঁকি মুখে বলে, ও আচ্ছা। মিহি অবুঝের মতো অবস্থা দেখে রাফি কোনো রকমে হাসি আটকে রাখে। দরজার কলিং বেল বাজতেই বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয় সাবিনা বেগম। মিহি হন্তদন্ত পায়ে ভেতরে ঢুকে। সাবিনা বেগম তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। সন্ধ্যা 7টা পেরিয়েছে। এতক্ষণে আসার সময় হলো এই মেয়ের। মায়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে মিহি দাঁত কেলিয়ে বোকা বোকা হাসি দিয়ে সাফে গিয়ে বলে, জানো আম্মু, রাস্তায় আজ কত জ্যাম। আমি সেই কখন রুহিদের বাড়ি থেকে বেরিয়েছি, জ্যামের কারণে এতক্ষণে এসে পৌঁছালাম। একা আসলি? ওই না মানে রুহির ভাইয়া রেখে গেল। চোখ নামিয়ে কথাটা বলে মিহি। ও, ভেতরে আসতে বললি না ওকে? তড়িৎ বেগে চোখ তুলে তাকায় মিহি। অবাক স্বরে বলে, আম্মু তুমি রেগে নেই তো আমার উপর? রেগে থাকবো কেন? বরাবরের মতো গম্ভীর কণ্ঠ সাবিনা বেগমের। মিহি হাঁপ ছেড়ে বলল, সেটাই তো, তুমি রেগে থাকবেই বা কেন? মিহির আম্মু তো বেস্ট আম্মু। মিহির আম্মু কখনো রাগ করতেই পারে না। মিহি তেল দেওয়া কথাই কাজ হলো না, বরং মিহির কথাই পাত্তা না দিয়ে সাবিনা বেগম গম্ভীর শ্বাস ফেলে ড্রয়িং রুমের দিকে এগোলেন। পিছনে মিহি বুকে হাত দিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল। বিবি করলো মুখে, যাক বাবা, এবারের মতো বাঁচা গেছে। মিহি দরজা লাগিয়ে ড্রয়িং রুমে সিঁড়ি দিয়ে ঘরে যেতে যাবে, এমন সময় আজমল হোসেনের ডাক ভেসে আসে। মিহি তাকায় সোফার দিকে। এতক্ষণ আপন খেয়ালে থাকায় লক্ষ্য করেনি আব্বুকে। দিক পরিবর্তন করে সোফার দিকে পা বাড়ায় মিহি। একটু এগোতেই আব্বুর সাথে আরও একজনকে দেখতে পায় সে। উল্টো দিক করে বসার কারণে পিছনের অংশটা দেখা যাচ্ছে লোকটার। সামনাসামনি হতে মিহি দেখতে পাই সেই দিনে সেই সারফারাজ ওরফে সাফি। ছেলেটাকে ওকে দেখে আপনা আপনি মিহির ভুরু কুঁচকে আসে। সারফারাজ মিহির দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে। আজমাল হোসেন বলেন, আসতে তো দেরি হলো কেন আম্মু? কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি, দেখো কে এসেছে। মিহি জোরপূর্বক একটু হেসে কুশল বিনিময় করে সাফির সাথে। কয়েক মুহূর্ত পর সাফি সোফা থেকে উঠতে উঠতে বলে, তাহলে আঙ্কেল আজ আমি আসি। কি বলো বাবা, এখনই চলে যাবে? আরো কিছুক্ষণ থাকো। মিহি তো কেবলই আসলো, ওর সাথে একটু গল্প গুজব করো। না আঙ্কেল, আজ আর সময় হবে না, অনেকক্ষণ হলো এসেছে। তবে আমি কিন্তু আবারও আসব। তুমি যখন ইচ্ছে তুমি আসতে পারো, এটা তো তোমার নিজের বাড়ির মতো। আজমল হোসেনের কথায় মিহির কুচকানো ভুরু আরো বেশি কুচকে যায়। দুজনের পরিচয় একটা ছেলের সাথে এমন মাখো সম্পর্ক মোটেও পছন্দ হচ্ছে না মিহির। সাফি চলে যাওয়ার সময় মিহির দিকে তাকিয়ে কেমন করে যেন হাসছিল। আচরণে অদ্ভুত এক কৃত্রিম ভদ্রতা রয়েছে সাফির। সাফি চলে যেতে মিহি বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মেয়ের বিড়বিড়ানি শুনে সাবিনা বেগম দুদিকে মাথা নাড়ে। সোফায় বসতে বসতে বললেন, ছেলেটা কিন্তু অনেক দায়িত্বশীল আর ভদ্র, তাই না? সেদিন কত বড় একটা বিপদের হাত থেকে আপনাকে বাঁচালো, আবার এখন প্রতিদিন নিয়ম করে আপনার খোঁজ খবর নিচ্ছে। আজকালকার যুগে এমন ছেলে কিন্তু দেখাই যায় না। পরিবার থেকে বেশ ভালো শিক্ষা পেয়েছে বলতে হবে, কি বলেন? আজমাল হোসেন মুচকি হেসে বলেন, যা বলেছো
সত্যি, কিন্তু আজকালকার যুগে, তাও আবার এই ঢাকা শহরের মতো একটা শহরে, এমন ছেলে পাওয়া বেশ দুষ্কর। আচ্ছা, ছেলেটার পরিবার কেমন? মানে ওর পরিবারে কে কে আছে? এসব বিষয়ে তো কিছুই শুনলাম না আমি। যা বললো তাতে শুনলাম বাবা মাকে নিয়ে আগে কানাডায় থাকতো, দেশে ফিরেছে কিছুদিন আগে, এখন দেশে সেটেল হওয়ার পরিকল্পনা আছে। কিন্তু তুমি এসব জানতে চাইছো কেন? কি ভাবছো তুমি? আপনি তো আমার মনের কথা বুঝতে পারেন, তাহলে বুঝে নিন কি ভাবছি আমি। গা দলিয়ে হাসলেন আজমল হোসেন, ঠোঁট কামড়ে সাবিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, বরাবরের মতো আমাদের দুজনের ভাবনা আবারও মিলে গেল দেখছি। তুমি যা ভাবছো সেটা করলে কিন্তু খারাপ হয় না, বলো? সাবিনা বেগমের ছোট্ট জবাবে আজমল হোসেন একটা ভারী শ্বাস নিয়ে বললেন, এতটুকু ভাবনাতেই কষ্ট হচ্ছে, তাহলে বাকিটা জীবন কাটাবে কি করে? যেভাবে 8 বছর একা একা আপনার সাথে কাটিয়েছি সেভাবে। সাবিনা বেগম আজমল হোসেনের চোখে চোখ রেখে কথাটা বললেন। স্ত্রীর কথায় আজমল হোসেনের বুক চিরে আবারও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বছরের শেষ দিন আজ, 31শে ডিসেম্বর। কলেজ বন্ধ দিয়েছে অনেক আগে, 2 দিন হলো কোচিংয়ে বন্ধ দিয়েছে। 2 দিন ধরে প্রায় ঘরবন্দি হয়ে আছে মিহি। বিকালের মিষ্টি ঠান্ডা আবহাওয়ায় পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে খোলা বেলকনিতে বসে বই পড়ছিল মিহি। এমন সময় পাশে থাকা ফোনটা টুংটুং শব্দ করে বেজে ওঠে। মিহি বিরক্তিতে তাকায় ফোনের দিকে, তবে ফোনের স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা দেখে শিথিল হয়ে যায় মিহির মন। সে আলতো হেসে ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে চিরচেনা কণ্ঠ ভেসে আসে, আমার জানুটা কি করছে? এই তো তোমার জানুটা তোমাকেই মিস করছে। আমিও তো আমার জানুকে ভীষণ মিস করছি। একা একা থাকতে পারলাম না, তাই তো চলে আসলাম জানুর কাছে। মানে? বলতে বলতে পিছন ফিরে তাকায় মিহি। পিছনে রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। চেয়ার থেকে লাফিয়ে দৌড়াতে গেলে হোঁচট খেয়ে পড়তে নাই, তবে রুহি এগিয়ে এসে সামলে নেয় মিহিকে। কপাল কুঁচকে বলে, এক্ষুনি পড়ে গেলে কি হতো শুনি? পড়তাম, পড়িনি তো। তুই তো আছিস আমার সামলানোর জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুই হঠাৎ এইখানে? আগে বলিসনি তো যে তুই আসবি। আর এমন সেজে গুজে এসেছিস কেন? কি ব্যাপার বলতো? ভাইয়ার সাথে ডেটিং যাচ্ছিস নাকি? হ্যাঁ? মিহি এক হাত কোমরে রেখে ভুরু নাচিয়ে রুহিকে কথাগুলো বলে। রুহি থতমত খেয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝায় মিহিকে। ইশারা বুঝতে না পেরে মিহি ভুরু কুঁচকে প্রশ্ন করে, কি বলছিস বলতো? কিছুই তো বুঝতে পারছি না। পিছন থেকে মেহেজাবিন ঘরে ঢুকতে ঢুকতে বলে, বোঝনি, আমি আছি তো, তাই লজ্জা পাচ্ছে রুহি। বড় বোনের সামনে ডেটিং সেটিং থাক, আর কিছু না বলি। মিহি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। রেডি হতে যাব কেন? কোথায় যাব আমরা? সে কি, রুহি তোমাকে কিছু বলেনি? ওই না তো। মাঝখান থেকে রুহি বলে, আমি বলিনি, কারণ আমি এসে তোকে ডিরেক্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আসলে কি বলতো, আজ হ্যাপি নিউ ইয়ারের জন্য মিরপুরে ভাইয়ার একটা কনসার্ট আছে, সেখানে আমরা সবাই যাচ্ছি। তুই এত কথা না বলে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে, এক্ষুনি উনি চলে আসবেন আমাদের নেওয়ার জন্য। মিহি আহমকের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। রুহি ঠেলে ঠুলে মিহিকে পাঠায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রুহির পছন্দ মতো একটা খয়েরি রঙের সুন্দর গর্জিয়াস গাউন পরে নেয় মিহি, সাথে গর্জিয়াস হিজাব। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক এ নিয়ে হালকা সাজগোজ করে নেয় সে। কিছুক্ষণের মধ্যেই শান্তর কল আসে রুহির মোবাইলে। শান্ত গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে নিচে নামে 3 জন। বাইরে গাড়ির কাছে আসতেই মেহেজাবিন আর মিহি চট করে বসে পড়ে পেছনের সিটে। রুহি ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে গাড়ির বাইরে, সে কিছুতেই সামনের সিটে বসবে না। এদিকে মিহি আর মেহজাবিন প্ল্যান করেছে তারা কিছুতেই রুহিকে পেছনের সিটে বসতে দেবে না। অবশেষে বাধ্য হয়ে গাল ফুলিয়ে সামনের সিটে শান্তর পাশে বসে রুহি। রুহি বসতেই শান্ত গাড়ি স্টার্ট দিতে দিতে মেকি স্বরে বলে, বাবা, এমনভাবে লজ্জা পাচ্ছ যেন আমার কোলে বসে আছো। এভাবে মিছিমিছি লজ্জা না পেয়ে ডিরেক্ট আমার কোলে এসে বসতেই পারো, তাহলে সত্যি সত্যি লজ্জা পাবে। শান্তর কথায় লাজুক রুহির কান গরম হয়ে আসে। এমনিতে মেহজাবিনের সামনে শান্ত পাশে বসতে আড়ষ্টতা কাজ করছিল রুহির মনে। তারপর আবার শান্তর এমন ঠোঁট কাটা কথা, লজ্জায় লাল হয়ে যায় রুহি। পিছনে ঠোঁট টিপে হাসছে মিহি আর মেহজাবিন।
পুরো ঢাকা শহর নতুন উদ্যমে সাজানো হয়েছে। নতুন বছরে নতুনভাবে সেজে উঠেছে পুরো শহর। চারিদিকে চোখ ধাঁধানো সুন্দর লাইটিং দৃশ্য দেখা যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় মানুষের সমাগম অনেক বেশি। গাড়ি এসে থামে মিরপুরের বিশাল এক কনসার্ট জোনে। বিশাল বড় একটা জায়গা মানুষ দিয়ে পরিপূর্ণ। একটা পিঁপড়াও চলাচলের কোনো উপায় নেই। শান্ত আলগোছে সবাইকে নিয়ে স্টেজের দিকে চলে যায়। রাফি আগে থেকে সেখানে উপস্থিত, তার ভক্তরা অপেক্ষা করছে তার জন্য। স্টেজের সামনে শত শত ক্যামেরা, সারা দেশে লাইভ চলবে এই কনসার্টের। শান্ত সবাইকে দাঁড় করে সামনের সারিতে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে অনুষ্ঠান। পেছনে হাজার হাজার ছেলে মেয়ের কণ্ঠ ভেসে আসছে। সমস্বরে সবাই চেয়ার আপ করছে রাফিকে। এটা রাফির তৃতীয় কনসার্ট, তাও আবার 5 বছর পর। বাকি দুটো কনসার্ট 5 বছর আগে হয়েছিল। মিহি তাজ্জব বনে চোখ ঘুরিয়ে চারপাশটা দেখছে। স্টেজের উপর একটা বড় স্ক্রিনে জলজল করছে রাফির নানান ধরনের স্টাইলিশ ছবি। রাফির সঙ্গীত জীবনের শুরু থেকে এখন পর্যন্তের অনেক ছবি দেখানো হচ্ছে স্ক্রিনে। আশেপাশে মেয়েরা বুকে হাত দিয়ে হা হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে ছবিগুলো। একসময় রাফির একটা কৈশোরকালের ছবি আসে, হবে হয়তো 16-17 বছরের ছবি। সেটা দেখে নিঃশব্দে ফিক করে হেসে দেয় মিহি। পর মুহূর্তে আবারও ঠোঁট চেপে হাসি আটকায়। ছবিটাতে কিন্তু রাফিকে অনেক কিউট লাগছে। মিহি অপলক তাকিয়ে দেখছে একের পর এক স্ক্রিনে ভেসে ওঠা ছবিগুলো। আপনা আপনি গা শিউরে উঠছে মিহির। নিজেকে সংযত করে মিহি চোখ ফেরায় ওদিক থেকে। ছোট্ট ঢোক গিলে শ্বাস টেনে নেয়। এমন সময় রাফির আগমন হয় স্টেজে। সবাই একই সাথে রাফির নাম নিয়ে চেয়ার আপ করতে থাকে। মিহির চোখ যায় রাফির দিকে। এ যেন নতুন কেউ। কালো টি শার্টের উপরে কালো লেদার স্যুট, কালো জিন্স, কানের হেডফোন গলায়, চুলগুলো একটু এলোমেলো, হাতে গিটার নিয়ে এগিয়ে আসছে রাফি। চারিদিকের কোলাহল আরো বেশি বেড়ে যায়। রাফি স্টেজের মাঝ বরাবর আসতেই প্রথমে চোখ যায় সামনে থাকা মিহির দিকে। দুজনেই একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে। রাফির চোখ আটকে যায় মিহির হরিণী কালো কাজল কালো চোখের দিকে। মিহির স্থির দৃষ্টি, তবে এত লাইটের আলোয় রাফির দৃষ্টি বোঝা যাচ্ছে না। এদিকে সবাই অপেক্ষা করছে রাফির গানের জন্য। মিহির দিকে তাকিয়ে রাফি গিটারে সুর তুলে গান ধরলো। ও কাজল কালো দুটি চোখে, সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া, ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। গিটার ব্যতীত কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় না রাফির গানে। আজকের কনসার্ট থিম অনুযায়ী কয়েকটা গান মিলে ম্যাসআপ গাওয়ার কথা ছিল রাফির, তবে রাফির গাওয়া এই গানে আলোড়ন ওঠে সবার মাঝে। একসাথে করতালি দিয়ে চিল্লিয়ে ওঠে সবাই। রাফি এদিক সেদিক পলক ফেলে আবারও গান ধরে। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। আবার ओ करम खुदाया है, तुझ में न जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। রাফির গানের তালে তালে হৈ হুল্লোড় চলছে সবার মাঝে। সবাই নিজেদের ফোনে ধারণ করছে ভিডিও, হাততালি দিচ্ছে সমান তালে। রাফি সবার আগ্রহ বাড়িয়ে আবারও গেয়ে ওঠে। है ये नशा
या है जहर, इस प्यार को हम क्या नाम दे, कब से अधूरी है एक दास्ते, आजा उसे आज अंजाम दे, तुम्हें भूलूं कैसे मैं, मेरी पहली खता तुम हो, मैं जो जी रहा हूँ वजह तुम हो, वजह तुम हो। মিহি নরম দৃষ্টিতে তাকিয়ে আছে রাফির দিকে, নরম হাতে তালি দিয়ে যাচ্ছে সবার সাথে তাল মিলিয়ে। মাঝে মাঝে স্টেজের একটা নীল লাইটের আলো পড়ছে মিহির উজ্জ্বল শ্যামলা মুখশ্রীতে। রাফি বুকের বাম পাশে হাত রেখে আবারও গান ধরে।